ভারতের মানচিত্রে এমন একটি পর্বতমালা আছে যা দেখতে খুব উঁচু নয়, কিন্তু যার গুরুত্ব অপরিসীম। এই পর্বতমালার বয়স হিমালয়ের থেকেও অনেক বেশি। আজ আমরা কথা বলবো সেই পর্বতমালা নিয়ে, আরাবল্লী পর্বতমালা নিয়ে। আরাবল্লী শুধু একটি পাহাড়ি অঞ্চল নয়, এটি উত্তর ও পশ্চিম ভারতের পরিবেশগত ভারসাম্যের মূল স্তম্ভ। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ এই পর্বতমালা জড়িয়ে পড়েছে একের পর এক পরিবেশগত, আইনি ও রাজনৈতিক বিতর্কে। এই ভিডিওতে আমরা জানবো আরাবল্লীর ইতিহাস, এর পরিবেশগত গুরুত্ব এবং কেন আজ আরাবল্লী পর্বতমালা বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আরাবল্লী পর্বতমালা ভারতের অন্যতম প্রাচীন পর্বতমালা। বিজ্ঞানীদের মতে এর বয়স প্রায় 350 থেকে 400 কোটি বছর। এই পর্বতমালা বিস্তৃত হয়েছে গুজরাট থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা হয়ে দিল্লি পর্যন্ত। মাউন্ট আবু হলো আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। প্রাচীনকালে এই পর্বতমালা ছিল অনেক উঁচু, কিন্তু কোটি কোটি বছরের ক্ষয়ের ফলে আজ এটি তুলনামূলকভাবে নিচু। তবু এর গুরুত্ব একটুও কমেনি। আরাবল্লী পর্বতমালা উত্তর ভারতের জন্য এক প্রকার প্রাকৃতিক ঢাল। এই পাহাড়ি অঞ্চল থর মরুভূমির বিস্তার রোধ করে, বর্ষার জল ধরে রাখে, ভূগর্ভস্থ জলস্তর রক্ষা করে, বায়ু দূষণ কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে আরাবল্লী না থাকলে দিল্লি ও এনসিআর অঞ্চল অনেক আগেই মরুভূমির দিকে এগিয়ে যেত। এছাড়া এখানে রয়েছে বহু প্রজাতির গাছ, বন্যপ্রাণী, কীট, পাখি ও পতঙ্গ। এই জীববৈচিত্র্য আরাবল্লীকে একটি সংবেদনশীল পরিবেশ অঞ্চল হিসাবে চিহ্নিত করে। এবার বিতর্কের শুরু কোথা থেকে হয়? আরাবল্লী নিয়ে বিতর্কের শুরু হয় মূলত খনন কার্যকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে রাজস্থান ও হরিয়ানার বিভিন্ন অংশে পাথর, মার্বেল ও অন্যান্য খনিজ উত্তোলনের জন্য ব্যাপক খনন কার্য চালানো হয়েছে। অনেক ক্ষেত্রে এই খনন হয়েছে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই, অবৈধভাবে, বনভূমি ধ্বংস করে। এর ফলাফল ছিল ভয়াবহ। পাহাড় কেটে সমতল জমিতে পরিণত হয়েছে, বন উজাড় হয়েছে, বন্যপ্রাণী হারিয়েছে তাদের বাসস্থান। এবার সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে ভারতের সুপ্রিম কোর্ট একাধিকবার হস্তক্ষেপ করে। 2009 ও 2018 সালে আদালত আরাবল্লী অঞ্চলে খনন ও নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে। আদালতের পর্যবেক্ষণ ছিল খুব স্পষ্ট: আরাবল্লী ধ্বংস মানেই পরিবেশের অপূরণীয় ক্ষতি। কিন্তু এখানেই শুরু হয় আরেক বিতর্ক: আইন বনাম উন্নয়ন। সরকার ও রিয়েল স্টেটের সংস্থাগুলোর যুক্তি ছিল, দেশের উন্নয়নের জন্য আবাসন, শিল্প ও পরিকাঠামো দরকার। কিন্তু পরিবেশবিদদের প্রশ্ন, যে উন্নয়ন ভবিষ্যৎ ধ্বংস করে সেটা কি সত্যি উন্নয়ন? দিল্লি এনসিআর অঞ্চলে বায়ুদূষণ, জলসংকট ও তাপমাত্রা বৃদ্ধির পেছনে আরাবল্লীর ধ্বংস একটি বড় কারণ মনে করা হয়। এই দ্বন্দ্বই আজ আরাবল্লীর বিতর্কের মূল কেন্দ্র। 2018 সালের পর কিছু অঞ্চলে আরাবল্লী জমিকে বন হিসেবে গণ্য না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে সেই অঞ্চলে নির্মাণ ও খননের পথ খুলে যায়। পরিবেশবিদরা একে বলেন আইনের ফাঁক গলে পাহাড় ধ্বংস। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন পরিবেশ সংস্থা ও নাগরিক সংগঠন তীব্র প্রতিবাদ জানায়। আজকের বিশ্বে জলবায়ু পরিবর্তন একটা বড় সংকট। আরাবল্লী পর্বতমালা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বৃষ্টির জল ধরে রাখে এবং কার্বন শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই পর্বতমালা ধ্বংস হলে অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি পাবে, জল সংকট বাড়বে, মরুভূমি আরও এগোবে। অর্থাৎ ক্ষতি হবে শুধু আজকের নয়, আগামী প্রজন্মেরও। এবার বলছে সমাধান কি এটার অসম্ভব? একদমই না। বিশেষজ্ঞদের মতে কঠোর আইন প্রয়োগ, অবৈধ খনন বন্ধ, পুনর্বনায়ন, আবার গাছপালা রোপণ করা, নাগরিক সচেতনতা, এই 4টি পথেই আরাবল্লীকে বাঁচানো সম্ভব। সরকার, আদালত এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই প্রাচীন পর্বতমালাকে রক্ষা করা যাবে না। আরাবল্লী পর্বতমালা শুধু পাথর আর মাটি নয়, এটি ভারতের পরিবেশের অংশ, বর্তমান এবং ভবিষ্যৎ। আজকের বিতর্ক আমাদের এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, আমরা কি স্বল্পমেয়াদী লাভের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি মেনে নেব? আরাবল্লীকে বাঁচানো মানে নিজেদের ভবিষ্যৎকে বাঁচানো। আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখবেন আরাবল্লী সম্পর্কে বা আরাবল্লীর স্ট্যান্ড সম্পর্কে আপনাদের মতামত। এবং এখানে আরও অনেক প্রশ্ন হতে পারে যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা এলো, সেই ভার্ডিক্টের কী কী দিক রয়েছে। সেই দিকটা যদি বিতর্ক দেখেন যে বর্তমানে আরাবল্লীর পর্বতমালা নিয়ে সবচেয়ে বড় বিষয় হলো আইনের সংজ্ঞা। 2025 সালে নতুন সংজ্ঞা প্রস্তাব করা, যেখানে বলা হয় শুধুমাত্র আশপাশের জমির তুলনায় 100 মিটার বা তার বেশি উঁচু পাহাড়কেই আরাবল্লী হিসেবে ধরা হবে। এই সংজ্ঞা কার্যকর হলে আরাবল্লীর বড় অংশ আইনি সুরক্ষা হারাতে পারবে।
এর বিরুদ্ধে দেশ জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশবিদ এবং নাগরিক সমাজ প্রতিবাদ জানায়। এর ফলস্বরূপ সুপ্রিম কোর্ট এই নতুন সংজ্ঞা যেটা নিরূপণ করেছেন সেটা আপাতত স্থগিত রেখেছে এবং বিষয়টি পুনর্বিবেচনার জন্য পর্যালোচনার নির্দেশ দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে নতুন সংজ্ঞা কার্যকর নয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এবার যে খনন কার্য যেটা আছে সেটা আংশিক নিয়ন্ত্রণ, কিন্তু পুরোপুরি বন্ধ নয়। নতুন খনন প্রকল্পের ওপর কড়া নজরদারি আছে, কিন্তু আগে অনুমোদিত বহু খনন লিজ এখনও চালু রয়েছে। রাজস্থানে একাই 1200-1200-1200-এরও বেশি খনন লিজ সক্রিয় রয়েছে। সরকার প্রশাসন কী করছে? মাঝে মাঝে অবৈধ খননের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, ট্র্যাক যন্ত্রপাতি বাজেয়াপ্ত করছে, জরিমানা আদায় করছে, দ্যাটস ইট। কিন্তু পরিবেশবিদদের মতে এই পদক্ষেপ যথেষ্ট নয়। এবার 2025 সালে আরাবল্লী রক্ষার দাবিতে রাজস্থান এবং দিল্লিতে নীরব প্রতিবাদ, হাজার মানুষের পদযাত্রা, সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার ইত্যাদি হয়েছে। কারণ আমরা জানি যে আরাবল্লী ধ্বংস মানে কিন্তু উত্তর ভারতের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাওয়া। এবার কেন্দ্র সরকারের অবস্থানটা কি? কেন্দ্র সরকারের বক্তব্য হচ্ছে নতুন সংজ্ঞার উদ্দেশ্য পাহাড়কে আরও বৈজ্ঞানিকভাবে চিহ্নিত করা। এতে নাকি খননের জন্য আলাদা ছাড় দেওয়া হচ্ছে না। সরকারের দাবি বেশিরভাগ আরাবল্লী অঞ্চল আগের মতোই সুরক্ষিত থাকবে, কিন্তু পরিবেশবিদদের একই আশঙ্কা, আইনের ফাঁক দিয়ে ভবিষ্যতে বড় আকারের নির্মাণ ও খননের পথ খুলে যেতে পারে। তাহলে পরিবেশগত যে ত্রুটিগুলো রয়েছে বা ঝুঁকির জায়গাগুলো, সেগুলো কি কি? যে ধীরে ধীরে মরুভূমি ধীরে ধীরে পূর্ব দিকে এগোচ্ছে এবং সেটা কিন্তু আরাবল্লী ধরে রেখেছিল। দিল্লি এনসিআর অঞ্চলের বায়ু দূষণ ও তাপ প্রবাহ বাড়ছে, ভূগর্ভস্থ জলের স্তর নামছে, জীববৈচিত্র্য ধ্বংসের মুখে, এবং এর সঙ্গে সরাসরি যোগ রয়েছে আরাবল্লী ধ্বংসের। সংক্ষেপে যদি অনলাইন সামারিতে বলি এটা, তাহলে বলবো যে আরাবল্লীর নতুন সংজ্ঞা এখনও চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্ট বিষয়টি পুনর্বিবেচনা করছে, খনন পুরোপুরি বন্ধ নয়, তবে নজরদারি চলছে। জন আন্দোলন এবং প্রতিবাদ ক্রমেই জোরালো হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল আরাবল্লী সম্পর্কে সমস্ত ডিটেলস আর কি এখন যা চলছে। আসলে প্রকৃতির এই সম্পদকে না বাঁচালে প্রকৃতি কিন্তু তার প্রতিশোধ নেবে, বারবার নিয়েছে। সেখানে মানুষ বড়ই তুচ্ছ একটা ব্যাপার। কমেন্টে লিখবেন আপনাদের মতামত। ধন্যবাদ।